ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম অনেক ধামাকাদার একটা ড্রামা নিয়ে। এই ড্রামার মধ্যে দুইজন বেস্টি টাইম ট্রাভেল করে চলে যায় নোবেলের ভেতরে, আর দুইজন সাইকো ভাইয়ের পাল্লায় পড়ে যায়। দুইজন ভাই তো একে অপরের ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতো। দুইজন বেস্টি বারবার টাকা পয়সা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই আমাদের হ্যান্ডসাম হিরোরা তাদের দুজনকেই ধরে ফেলে আর দুই বেস্টিকে বন্দি করে তাদের সাথে রোমান্স করে। এই ড্রামার দুইজন কাপলই তো অনেক বেশি কিউট। তাহলে চলো আর দেরি না করে এই ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা লিসা এবং সুজিকে দেখতে পাই। তারা দুজনেই একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। সকালে ঘুম থেকে ওঠার পরই তারা জানতে পারে তারা অন্য কোথাও চলে এসেছে। তারা তো অবাক হয়ে আশেপাশে দেখছিল। তারা যে বিলায় ছিল সেই বিলাটা অনেক বেশি বড় এবং নিচে অনেক মেডও ছিল। এসব দেখার পর তো সুজি বলছিল, এখানে কি কোনো শুটিং চলছে? তারা দুইজনই তো সেই জায়গায় ডিসকাস করছিল। তারা তো রোডের মাঝে বসে মজা করে স্ট্রিট ফুড খাচ্ছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই তারা তাদের আসল দুনিয়ায় ছিল এবং রাস্তায় বসে স্ট্রিট ফুড এনজয় করছিল। তারা দুইজনেই সেই জায়গায় বলাবলি করছিল খুব শীঘ্রই তারা অনেক বেশি বড়লোক হয়ে যাবে আর অনেক বেশি মজা করবে। সুজি লিসাকে বলছিল, তুমি খুব শীঘ্রই অনেক বড় একজন অ্যাক্ট্রেস হয়ে যাবে। তুমি যখন বেস্ট অ্যাক্ট্রেস হয়ে যাবে তোমাকে পুরস্কার দেওয়া হবে, আমি তো অনেক বেশি হ্যাপি হব। লিসা বলে, এটা ছাড়ো, আমি তো অপেক্ষা করছি কবে তোমার কোম্পানি পাবলিক হবে। তারপর তো আমরা আমাদের জীবনে শুধু মজা আর মজাই করব। আর তারা এসব ভেবেই অনেক বেশি খুশি হচ্ছিল, একে অপরকে জড়িয়ে ধরে। হঠাৎ করে সেই জায়গায় একটা গাড়ি চলে আসে, তাদেরকে হিট করে ফেলে। সবকিছু মনে করার পর তারা এখন বুঝতে পারে তারা কোনো নোবেলের মধ্যে চলে এসেছে। তারা তো রুমের মধ্যে চলে যায় এবং এ ব্যাপারে ডিসকাস করছিল। লিসা বলছিল, এই নোবেলটা আমার সবথেকে বড় হেটার ফ্যান লিখেছিল। সে আমাকে এত বেশি ঘৃণা করতো, তুমি আমার বেস্টি বলে আমার সাথে তোমাকেও সে ফিমেল সাপোর্টিং রোল বানিয়ে দিয়েছিল। এই নোবেলের খারাপ চরিত্রের মধ্যেও আমার নাম লিসা, যার মাথায় কোনো বুদ্ধি নেই, যার বিয়ে লি পরিবারের বড় ছেলে লিসানের সাথে হয়েছে। সুজি বলে, এর মানে আমি এই নোবেলের দ্বিতীয় খারাপ চরিত্র, যার আইকিউ লেভেল সবসময় কম থাকে আর যার বিয়ে লি পরিবারের দ্বিতীয় ছেলের সাথে হয়েছে, যার নাম ফ্যাং, কিন্তু সে অনেক সাইকোপ্যাথ। সেখানে লিসা বলছিল, নোবেল মোতাবেক আমি এই গল্পের নায়িকা রুয়ানের সাথে অনেক বড় ঝগড়া করব। রুয়ান এত বেশি জেন্টেল এবং ভালো, কিন্তু আমি রুয়ানের সাথে ঝগড়া করায় মেল লিড অনেক বেশি রেগে যাবে আর আমাকে শাস্তি দিবে। এরকম ভাবে বাড়ি ছাড়া হয়ে আমি অনেক কষ্টে মারা যাব। সুজি বলে, গল্প মোতাবেক আমার সাইকোপ্যাথ হাজব্যান্ড আমাকে অনেক বেশি টর্চার করবে আর সে তারপর আমাকে মরার জন্য পাগলখানায় পাঠিয়ে দিবে। তাদের শেষটা এত বেশি খারাপ হবে জানার পর তারা তো অনেক বেশি ভয় পাচ্ছিল আর দুজনেই ডিসাইড করে তারা পালিয়ে যাবে। তারপর তারা দুজনেই দৌড়ে একে অপরের রুমে চলে যায় এবং সব দামি দামি জিনিস উঠিয়ে নিচ্ছিল। ব্যাগ থেকে শুরু করে তারা কোনো কিছুই রাখেনি। সবকিছু প্যাক করার পর দুজনেই বাইরে চলে আসে। তারা দুজনেই তো মেন গেটের সামনে দাঁড়িয়েছিল আর অনেক বেশি হ্যাপি হচ্ছিল। দুইজন বেস্টি বলা বলি করছিল, এখনই দরজাটা খুললেই আমরা বেরিয়ে যাব আর মুক্ত হয়ে যাব। আমাদের কাছে টাকা পয়সা গয়নাগাটির কোনো কমতি নেই। আমরা এই সব কিছু দিয়ে সারা জীবন কাটাতে পারবো, কোনো ছেলের প্রয়োজন নেই, আমরা দুজনই একা 100। এসব বলেই তারা দরজা খুলে ফেলে, যেখানে ফ্যাং এবং লিসাও ছিল। দরজার সামনে দুইজন ভাইকে দেখে তারা তো পুরাই শকড। তারা দুজনে লিসা এবং সুজিকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? তারা দুই বান্ধবী অনেক কনফিউশনে ছিল আর দুজনেই কথা বলছিল কার হাজব্যান্ড কোনটা। শ্যান জিজ্ঞেস করে, তোমরা দুজনে আমাদের প্রপার্টি নিয়ে কোথায় যাচ্ছিলে? ফ্যাং সেখানে সুজিকে বলছিল, মনে হচ্ছে কালকের পারফরমেন্সে আমি তোমাকে হ্যাপি করতে পারিনি। সুজি লুকাচ্ছিল আর বলছিল, এটাই কি আমার সাইকোপ্যাথ হাজব্যান্ড? তাকে দেখে তো পুরাই সাইকোপ্যাথ মনে হচ্ছে। ফ্যাং তো সামনে আসার পর সুজিকে তার কাছে করে ফেলে আর বলছিল, তুমি চিন্তা করো না, আমার কাছে অনেক বদমাইশি বদমাইশি আইডিয়া আছে, তুমি চাইলে আমি তোমাকে সবকিছুই বলতে পারি। সুজি ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে তার লাগেজ পড়ে যায় আর সেখান থেকে তার হাজব্যান্ডের আন্ডারওয়্যার বের হয়। ফ্র্যাঙ্ক তো সেগুলো ওঠায় আর বলে, ও আচ্ছা, তুমি এসব কিছু নিয়ে যাচ্ছিলে? এসব দেখে তারা দুজনেই অনেক বেশি লজ্জায় পড়ে যায়। লিসা তার বান্ধবীকে বলছিল, তুমি কেন এই সব কিছু প্যাক করেছিলে? সুজি বলে, আসলে আমি বুঝতে পারিনি আমি কি সব জিনিস প্যাক করব, তাই ভুলে আমি এটাও নিয়ে নিয়েছিলাম। ফ্র্যাঙ্ক তো হঠাৎ করে সুজিকে কোলে তুলে নেয় আর বলে, ও আচ্ছা, আমি তো জানতামই না আমার ওয়াইফ এসব কিছুর প্রতি ইন্টারেস্টেড। এ কথা বলে তাকে নিয়ে যায়। লিসা তার পেছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাজব্যান্ড তাকে ধরে ফেলে। শ্যান লিসাকে বলছিল, তুমি কোথায় যাচ্ছিলে? শ্যান তো লিসার সুটকেস দেখে, যেখানে তার টাই ছিল। শ্যান তো লিসাকে বলছিল, ওয়াইফ, আমি তো জানতামই না আমার টাইয়ে তোমার এত বেশি ইন্টারেস্ট। লিসা নাটক করেছিল, তার টাই ধরে বলছিল, তোমার টাই অনেক বেশি হাই কোয়ালিটির।
তাই আমি ভেবেছিলাম কিছু বাদতে এটা সাহায্য করতে পারে। শ্যান তার হাত ধরে নিজেকে টাচ করাচ্ছিল আর বলছিল, আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে এটা ইউজ করতে হয়। আর সে তো নিজের টাই খুলে ফেলে আর সে আস্তে আস্তে তার অনেক কাছে চলে আসে। লিসার হাত সে বেঁধে ফেলে তার টাই দিয়ে। লিসা কোনো কিছু বোঝার আগে সে তার হাত বেঁধে ফেলে। তারপর সে লিসাকে কোলে তুলে সেই জায়গা থেকে নিয়ে যাচ্ছিল। লিসা চিল্লাচ্ছিল আর বলছিল, আমাকে ছাড়ো, আমার যেতে হবে তাকে বাঁচাতে। লিসা ওঠার চেষ্টা করছিল কারণ সে যাবে সুজিকে বাঁচাতে, কিন্তু শ্যান তো তার উপরে চড়ে বসে। লিসা জিজ্ঞেস করে, তুমি এসব কিছু কি করছো? শ্যান বলে, তুমিও জানো কি করছি। লিসা ভাবছিল শ্যান কত হ্যান্ডসাম, কয়দিন এখানে থেকে মজা নিয়ে নেই। তার মতো এত হ্যান্ডসাম হাজবেন্ডকে নিষেধ করা যায় না। আর সে এরকম ভাবে শ্যানের সাথে নাইট স্পেন্ড করে। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা দুই বান্ধবী অনেক বেশি ক্লান্ত ছিল। সুজি লিসাকে বলছিল, তোমার হাজবেন্ড তোমাকে কত বেশি বুলি করেছে, আমি তাকে ছাড়বো না। লিসা বলে, তোমার সাইকোপ্যাথ হাজবেন্ডও তো কম না, সেও তোমাকে অনেক জ্বালাতন করেছে। তারা দুজনে আপসেট হয়ে ভাবছিল তারা কিভাবে পালাবে। লিসা বলছিল এত কষ্ট করে তারা সবকিছু গুছিয়েছিল, কিন্তু অবশেষে তাদের হাজবেন্ডেরা সবই নিয়ে নিয়েছে। আর তারা তো জানেও না লকারের চাবি কোথায়, সেটা না পেলে তারা কিভাবে পালাবে। তারা যদি খালি হাতে পালায় তারা না খেয়ে মারা যাবে। সুজি বলে, গল্প মোতাবেক আমাদের পরিবারও তো অনেক বেশি বড়লোক, আমরা সেখান থেকে টাকা ম্যানেজ করতে পারবো না। লিসা বলে, আমি তো সেই বড়লোক পরিবারের মেয়ে যাকে ছোট থাকতেই গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর বিজনেস ম্যারেজ করানোর জন্য আমাকে বিলেজ থেকে আনা হয়েছিল। তাদের নকল মেয়ে রুয়ানের জন্য তারাই সবকিছু করেছিল। মানে আমি সেই পরিবারে কোনো টুল ছাড়া কোনো কিছুই না। সুজি বলে, এবার আমার গল্প মনে পড়েছে। তুমি তো শ্যানের মনে তার প্রথম ভালোবাসা রুয়ানের সাবস্টিটিউট, আর যখন রুয়ান ফিরে আসবে তোমার শেষ হবে। লিসা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। রুয়ান যখন অ্যাব্রোড থেকে ফিরে আসবে শ্যান এবং সে একসাথে হয়ে যাবে। তারপর তারা দুই ভাই মিলে আমাদেরকে অনেক বেশি টর্চার করবে। সুজি বলে, নোবেলে, আমার মা তো বেঁচে নেই। আমার বাবা মিস্ট্রেসকে বাড়িতে নিয়ে এসেছিল আর তার সৎ মা টাকার লোভে লি পরিবারে তাকে বিয়ে দিয়ে দিয়েছিল। লিসা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তাছাড়া তোমার স্টেপ মাদার তোমার যার সাথে বিয়ে দিয়েছে সে একজন সাইকোপ্যাথ। কারণ সে আগের ভালোবাসা পায়নি, তাই সে তার সব ভালোবাসা তোমার উপর ফোর্স করে। সুজি তো রেখে যায় আর বলছিল, কোন ইডিয়ট এই নোবেল লিখেছে। দুই বেস্টি কথাবার্তা বলছিল, তারা তাদের আসল জীবনে অরফান ছিল। দুজনেই জীবনে সফল হওয়ার জন্য অনেক কষ্ট করেছে, কিন্তু নোবেলে আসার পর তাদের কোনো লাভই হচ্ছে না, উল্টো তারা সাপোর্টিং ক্যারেক্টার হয়ে গেছে। তারা দুজনেই বলছিল, আমরা একেবারে অসম্মান সহ্য করব না, আমরা কিছু না কিছু করবই। যে কোনোভাবেই হোক তারা এই জায়গা থেকে পালিয়ে যাবে, কিন্তু তার আগে তারা ক্যারিয়ারে ফোকাস করবে। লিসা ডিসাইড করে সে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করবে আর সে অনেক ভালো অ্যাক্ট্রেস হয়ে সবাইকে হারিয়ে দিবে। সুজি বলে, আর আমি তোমার জন্য রাস্তা তৈরি করব আর সব সময় তোমাকে সব বিষয়ে আমি রক্ষা করব। তারা এই সব কিছু প্ল্যানিং করছিল এবং হাউসকিপারের সব কিছুই দুইজনের হাজব্যান্ডকে ভিডিও করে পাঠায়। ফ্যাং এসব দেখার পর বলছিল, আমার ওয়াইফ তো আবারও নটি হয়ে গেছে। শ্যান তার ভাইকে বলে, তোমার ওয়াইফ তো আমার ওয়াইফের পেছনেই পড়ে থাকে তাকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য। ফ্যাং বলে, মনে হচ্ছে এবার বাড়িতে গিয়ে আমার ওয়াইফকে আমার এক্সট্রা অর্ডিনারি স্কিল দেখাতে হবে, যাতে সে সব সময় আমার সাথেই থাকে। শ্যান বলে, এখন আবার অন্যরকম কোনো কিছু করে তাকে ভয় পাইয়ে দিও না। ফ্যাং সেই জায়গায় শ্যানকে বলছিল, ভাই, যখন আপনার বিয়ের পার্টনার চেঞ্জ করে দেওয়া হয়েছিল আর ভাবির সাথে বিয়ে ফিক্স হয়েছিল আপনি তো অনেক বেশি হ্যাপি ছিলেন। শ্যান বলে, ছোটবেলা থেকে রুয়ানকে আমি শুধুমাত্র বোন ভেবেছি, আমি তার প্রতি একেবারে ইন্টারেস্টেড নই, তাই আমি কখনো রুয়ানকে বিয়ে করতেই চাইনি। তারপরে যখন আমি আমার ম্যারেজ পার্টনার লিসাকে দেখলাম আমার তাকে অনেক ভালো লেগেছিল। এসব বলতে বলতে তো শ্যান অনেক ব্লাশ করছিল এবং ফ্যাং তার কাছে এসে তার ভাইকে দেখছিল। শ্যান তার ভাইকে বলে, এবার তুমি নিজেরটা দেখো, মা তোকে বিয়ে করার জন্য এত মেয়ে দেখিয়েছে, কিন্তু কোনো মেয়েকে বিয়ে করতে তুই একেবারে রাজি হচ্ছিলি না, কিন্তু যখন সুপরিবারের মেয়ের কথা আসলো তুই তো পুরাই রাজি। আর সুজিকে বিয়ে করার জন্য কয়দিন ঘুমাসনি। শ্যান ফ্যাংকে বলছিল তারা দুজনই তো একে অপরকে একদমই চিনতো না, কিন্তু দুইজন এখন এরকম ভাবে ঘোরে যেমন জন্ম থেকে তারা বান্ধবী। ফ্যাং বলে, সবকিছু একদমই জরুরি না, জরুরি হচ্ছে আমি এখন বাড়িতে যেতে চাই আমার ওয়াইফের সাথে গল্প করতে। এসব বলার পর তো সে উঠে চলে যাচ্ছিল। শ্যান তার ভাইকে বলে, তুমি থামো, আমিও যাব। ফ্যাং তো আগে আগে চলে যাচ্ছিল। শ্যান বলে, ফোন তো নিয়ে যা। তারপরে সিনে দুজন ভাই তো বাড়িতে পৌঁছে যায়, যেখানে সুজি এবং লিসা দুজনে একে অপরের হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিল।
লিসা তার হাজবেন্ডকে বলছিল, আজকে আমি তোমার জন্য অনেক মজার খাবার বানিয়েছি, তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত, ভেতরে আসো। এসব বলে তো সে সুজিকে ইশারা করে আর চলে যায়। সুজি ভাবছিল লিসা অনেক ভালো অ্যাক্টিং করতে পারে, তাই তো সে নোবেল উইন করেছিল। অন্যদিকে ফ্র্যাঙ্ক তো সুজিকে কেক দিচ্ছিল আর বলছিল, এটা তোমার অনেক পছন্দের তাই না? সুজি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, তুমি কিভাবে জানলে? আর সে খুশি হয়ে ফ্র্যাঙ্ককে বলছিল, আমি তোমার জন্য খাবার বানিয়েছি, আর ভেতরে নিয়ে যাই। তারপর তারা দুজনেই দুই ভাইকে খাবার টেবিলে বসিয়ে ফেলে এবং খাবার সার্ভ করছিল। লিসা শ্যানকে বলছিল, এই খাবার আমি বানিয়েছি, টেস্ট করে বলো। শ্যান তো খাবারের চেহারা দেখে ভয় পাচ্ছিল এবং অনেক কষ্ট করে একটু খাবার মুখে দেয়। আসলে সে খাবার অনেক বেশি খারাপ ছিল। খারাপ খাবার খাওয়ার পরও সে প্রশংসা করে, অনেক মজা হয়েছে। ফ্র্যাঙ্ক তো এই সব কিছু দেখছিল আর ভাবছিল, ভাবি কি আমার ভাইকে মারতে চায়? অন্যদিকে সুজি বলছিল, আমি তো খাবার বানিয়েছি, কেন টেস্ট করছো না? ফ্যাং বলে, আমি খাচ্ছি, তুমি চিন্তা করো না। সেও তো অনেক বেশি ভয় পেয়ে খাবার মুখে দেয়। তারও তো অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সুজি জিজ্ঞেস করে, খাবার কিরকম হয়েছে? ফ্যাংও সেখানে তার ওয়াইফের প্রশংসা করে। শ্যান তার ভাইয়ের এরকম অবস্থা দেখে অনেক মজা নিচ্ছিল, মানে দুইজন ভাইয়ের অবস্থাই খারাপ। অন্যদিকে হাজবেন্ডের প্রশংসা শুনে দুইজন বান্ধবী ভাবছিল, প্রথমবার রান্না করেছে, তারপরে এত ভালো রান্না হয়েছে, তারা আসলে কত বেশি ট্যালেন্টেড। এসব ভেবে দুজনেই দুজনের রান্না করা খাবার টেস্ট করে, যে খাবার অনেক বেশি খারাপ ছিল। তারপর তারা দুজনেই ওয়াইন ঢেলে একে অপরের হাজবেন্ডকে দেয়। ওয়াইন খাওয়ার পরপরই তারা দুজনেই কাশতে শুরু করে এবং অজ্ঞান হয়ে যায়। তারা দুই বান্ধবী তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর ভাবছিল কাজ হয়ে গেছে। সুজি আর লিসা বলছিল, গল্প মোতাবেক তারা তো অনেক বেশি বুদ্ধিমান ছিল, কিন্তু তারা আসলে অনেক বেশি বোকা। লিসা বলে, আমরা বেশি বুদ্ধিমান তাদের থেকেও। তারপর তারা দুজনেই তাদের হাজবেন্ডের কাছ থেকে লকারের চাবি খুঁজছিল। এরকম ভাবে তারা দুজনেই চাবি খুঁজে পায়। আসলে তারা দুই ভাই কিন্তু নাটক করছিল। চাবি পাওয়ার পর তো সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সুজি বলছিল, একবার বেরিয়ে যাই, তারপর 12 জন মেল মডেল আমি হায়ার করব। তারপর আমরা দুজনে মিলে তাদের সাথে পার্টি করব। তারপর তারা দুজনেই হ্যাপি হয়ে চাবি নিয়ে যাচ্ছিল একে অপরের জিনিসপত্র আনতে, কিন্তু কোথাও যাওয়ার আগে দুইজনের হাজবেন্ড দুইজনকে ধরে ফেলে। ফ্যাং সুজিকে বলছিল, তুমি 12 জন মেল মডেল হায়ার করতে, মনে হচ্ছে আমার মধ্যে অনেক কমতি রয়ে গেছে, তাহলে চলো আজকে আমি তোমাকে দেখাচ্ছি। লিসা এসব দেখার পর তো চিল্লাচ্ছিল আর বলছিল, তাকে ছাড়ো। কিন্তু সে তার বান্ধবীর কাছে যাবে তার আগে তার হাজবেন্ড তাকে কাছে টেনে নেয়। শ্যান তো লিসাকে বলছিল, আগে নিজেকে বাঁচাও। লিসা ভয় পাচ্ছিল। শ্যান বলে, তুমি এখন ভয় পাচ্ছ আর এরকম কোনোদিন করবে? লিসা বলে, না, আমি এরকম আর কখনোই করব না। আর সে শ্যানকে প্রমিস করছিল। শ্যান তার হাত ধরে তাকে কিস করতে শুরু করে। অন্যদিকে ফ্যাং তাকে রুমের মধ্যে নিয়ে যায় আর সে সুজিকে জিজ্ঞেস করছিল, এবার তুমি কিছু এক্সপ্লেন করবে? সুজি তার হাজবেন্ডকে ধরে আর বলে, এক্সপ্লেন তুমি করবে? কে তার ওয়াইফের ওপর এরকম চোরের মতো নজর রাখে? ফ্যাং বলে, আজকে আমি অ্যাকশন দেখিয়ে তোমাকে সবকিছুর প্রুফ দিব আর এক্সপ্লেনেশনও। সে তার শার্ট খুলছিল। সুজি তাকে থামাতে গিয়ে তার শার্ট একেবারে ফেড়ে ফেলে। তারপরে সিনে আমরা দেখতে পাই দুই বেস্টির অবস্থাই খারাপ ছিল। সুজি বলে, আমি আর সহ্য করতে পারবো না, যে কোনো ভাবেই হোক পালাতে হবে। লিসা বলে, আমরা কোনো কিছুই করতে পারবো না, টাকা ছাড়া পালিয়ে কি হবে? তারা তো এই সব কিছু ভেবে অনেক বেশি আপসেট হচ্ছিল। লিসা বলে, আমার কাছে একটা প্ল্যান এসেছে, আমাদের রুমে অনেক দামি দামি জিনিস আছে, আমরা সেগুলো বিক্রি করতে পারি। আর সে সুজিকে বলে, তোমার রুমেও তো অনেক দামি দামি ব্যাগ আছে, সেগুলো নিয়ে আসো। তাছাড়া সেন আমাকে অনেকগুলো ব্যাগ উপহার দিয়েছে, আমরা দুজনে মিলে সবকিছু বিক্রি করব। তারা দুইজনই এখন প্ল্যানিং করে সব দামি দামি ব্যাগগুলো বিক্রি করে টাকা ইনকাম করবে। আর এই টাকার মাধ্যমে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে পারবে তারা। আর তারপর পালানো থেকে কেউ তাদেরকে আটকাতে পারবে না। এসব ভেবে চিন্তে সব ব্যাগ নিয়ে তারা চলে যায়। বাইরে গার্ড জিজ্ঞেস করলে তারা দুজনেই নাটক করে আর বলে তারা শপিং করতে যাচ্ছে। এরকম ভাবেই দুই বান্ধবী চলে যায় শপে এবং সব ব্যাগগুলো রিটার্ন করছিল। দুজনই স্টাফকে বলছিল, এগুলো নিয়ে যান এবং টাকা রিফান্ড করুন। স্টাফ বলে, আমি ম্যানেজারকে ডেকে আনছি। এত দামি দামি ব্যাগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছিল, তাই তো সুজির অনেক খারাপ লাগে। লিসা সুজিকে বলছিল, চিন্তা করো না, একবার আমি টাকা ইনকাম করা শুরু করি, সবার আগে তোমাকে একটা শপ কিনে দিব, যে শপের ব্যাগ শুধুমাত্র তোমার থাকবে। সেখানে একজন মেয়ে চলে আসে যে লিসাকে চিনতো। সে তার ইনসাল্ট করছিল। তার সাথে একজন বৃদ্ধ লোক ছিল। মেয়েটি শো অফ করছিল আর লিসাকে বলছিল, তুমি তো এই শপ থেকে কোনো কিছুই কিনতে পারবে না, কিন্তু আমার বিএফ আমাকে অনেক কিছু কিনে দিবে। কিন্তু সেই লোকটা তো লিসার কাছে চলে যায়, তাকে কার্ড দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে। আর সে লিসাকে বলছিল, তুমি অনেক সুন্দরী, তুমি কি আমার সাথে ডেটে যাবে? এসব দেখার পর তো সেই মেয়েটা অনেক বেশি রেগে যায়। তার বিএফ কে বলছিল, তুমি এসব কিছু কি করছো? তুমি আমার কারণে তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েছো, বলেছো আমাকে বিয়ে করবে, আর তুমি এখন কেন লিসাকে পাত্তা দিচ্ছ?
তার বিয়ে বলছিল তোমার থেকে বেশি সুন্দরী এ লিসা। এই লোকটা লিসার প্রশংসা করছিল। এসব শোনার পর তো এই মেয়েটা অনেক বেশি রেগেছিল। আর এসব কিছু দেখার পর তো দুইজন বেস্টি অনেক বেশি মজা নিচ্ছিল। মেয়েটা রেগে লিসাকে কথা শোনাতে আসে, কিন্তু সুজি তার সাথে ঝগড়া শুরু করে দেয়। সে বৃদ্ধ লোকটা তো এই ঝগড়া থামাতে চাচ্ছিল, কিন্তু এই চক্করে তার মাথার চুলই তো পড়ে যায়। মানে তার মাথার মধ্যে যে নকল চুল লাগিয়েছিল সেটা খুলে যায়। লোকটা তো অনেক বেশি লজ্জায় পড়ে যায় এবং পালিয়ে যায়। এই মেয়েটা তারপর ম্যানেজারকে ডাকে আর বলছিল দুজনকে বের করো। ম্যানেজার আসার পর বলে তারা আমাদের ভিআইপি কাস্টমার, আমরা তাদেরকে বের করতে পারবো না। এসব শোনার পর তো সেই মেয়েটা একেবারে শকটে চলে যায়। ম্যানেজার তো লিসা এবং সুজিকে লিস্ট দিচ্ছিল, মানে যেখানে লেখা ছিল তাদের ব্যাগের টাকার পরিমাণ কত। আর দুজন বেস্টিকে বলছিল 1.6 মিলিয়ন টাকা হয়েছে। সেই মেয়েটা রেগে বলছিল এরকম হতে পারে না। আর তারা দুই বান্ধবী তার ছবি ক্লিক করছিল। এই মেয়েটার নাম সং ছিল। সং বলে এখন আমি বুঝতে পেরেছি তোমরা নিশ্চয়ই এসব কিছু চুরি করে এনেছো। দুইজন বেস্টি তো ভয় পেয়ে যায়, কিন্তু সঙ্গে বলে তোমার কাছে কি কোনো প্রুফ আছে? কোনো প্রমাণ ছাড়া কিভাবে আমাদের ওপর অভিযোগ তুলতে পারো আমরা চুরি করেছি? সং বলে যদি সত্যি এসব কিছু তোমাদের হয় তাহলে রিসিট দেখাও। তোমাদের কাছে নিশ্চয়ই কোনো রিসিট নেই, কারণ এই সব কিছু তোমরা চুরি করেছ। ম্যানেজারও রিসিট চাচ্ছিল। তারা দুজনেই বাহানা বানায় আর বলে আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, আমরা রিসিট নিয়ে ঘুরি না। সং তো বলছিল আমি এখন পুলিশকে ডাকবো। পুলিশের কথা শুনে দুইজনই তো ভয় পেয়ে যায় আর ভাবছিল পুলিশকে ডাকলে তাদের হাজবেন্ডও তো সবকিছু জেনে যাবে। তখনই সেই জায়গায় দুইজনের হাজবেন্ডেরাই চলে আসে। তারা দুজনেই সঙ্গে বলছিল তোমার এত সাহস, লি পরিবারের সাথে পাঙ্গা নিচ্ছ। দুজনেই তো হাজবেন্ডদেরকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। সং বলে এখন আমি বুঝতে পেরেছি তোমরা এই সব কিছু লি পরিবার থেকে চুরি করেছ। আর এখানে লিস্টও আছে, তোমরা দুজনেই ধরা পড়ে গেছো। দুইজন বেস্টি ভাবছিল এখন আমরা তো বিজনেসই শুরু করিনি, কিন্তু তার আগেই সব শেষ। সেনার ব্যাংক তো জিজ্ঞেস করেছিল তোমরা কি সত্যিই চুরি করেছ। তারা দুজনেই তো না বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই সং বলে না, তারা চুরি করেছে আপনাদের পরিবারের সব জিনিসপত্র। লিসা ছোটবেলা থেকেই তো গ্রামে ছিল, সে এমনিতেই গরিব, সে তো এরকম করবেই। আর সে সুজিকে বলে আমি শুনেছি তুমি যখন বাড়িতে ছিলে তুমি তোমার সৎ মায়ের গহনা চুরি করেছিলে। আর এখন বর্তমানে দুইজনে মিলে চুরি করছো, তাই না? তোমরা দুজনে একে অপরের জন্য একেবারে পারফেক্ট। এসব কিছু অনেক কিছুই বলছিল। সং তো শ্যান এবং ফ্যাংকে বলছিল আমি আপনাদের কাজ সহজ করে দিচ্ছি, দুজনকে শিক্ষা দিতে আমি আপনাদেরকে সাহায্য করব। সং তারপর ম্যানেজারকে বলছিল তোমরা কি দেখছো, দুইজনকে ধরে নিয়ে যাও। এসব দেখার পর তো ফ্যাং রেগে যায় এবং তার ওয়াইফের হাত ধরে তাকে চড় মারে। সং তো একেবারে শকড হয়ে যায় আর বলে আপনি কেন আমাকে মারলেন, তাকে মারবেন। আপনাদের বাড়ির জিনিসপত্র তারা চুরি করেছে, আমি না। সেখানে শ্যান এবং ফ্যাং বলছিল আমাদের ওয়াইফ আমাদের পরিবারের কিছু আনইউজফুল জিনিস বিক্রি করছিল, এতে তুমি মাঝে আসার কে? সং তো পুরাই অবাক হয়ে যায় আর বলছিল কি ওয়াইফ? ফ্যাং সুজিকে বলছিল ওয়াইফ তোমার হাতকে অনেক ব্যথা করছে। সুজি বলে না, একদমই না, আমার হাত তো অনেক বেশি চুলকাচ্ছে আর আমার ইচ্ছা করছে তাকে অনেক বেশি মারতে। কথা বলে তাকে আবারও চড় মারে। সুজি সঙ্গে বলে থাপ্পড়টা এই কারণে যে জিনিস তোমার বলা উচিত হয়নি সেই জিনিস তুমি বলেছ। আবারও চড় মারে আর বলে মিথ্যা আরোপ লাগানোর জন্য। লিসা সুজিকে বলে তাকে আরেকটা চড় মারো, সে আমাকে রাক্ষসী বলেছিল। সুজি তাই আবারও চড় মারতে চাচ্ছিল। ফ্যাং তার হাত ধরে আর বলে নিজের হাতকে এত কষ্ট দিও না। সং বলে এখন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তখনই সেই জায়গায় পুলিশ চলে আসে আর বলে আমরা দুইজন চোরকে ধরতে এসেছি, আমাদের কেউ ইনফর্ম করেছিল। শ্যান আর ফ্যাং বলে সে অনেক মিথ্যাবাদী একটা মেয়ে, সে আমাদের ওয়াইফের ওপর অনেক ভুল অভিযোগ তুলেছে। আমাদের ওয়াইফ তো বাড়ির কিছু অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করছিল, কিন্তু সে সবার সামনে মিথ্যা অভিযোগ তুলেছে এবং তাদের ইনসাল্টও করেছে। তাই নেওয়ার হলে এই মেয়েটাকেই নিয়ে যান। লিসা বলে আমাদের হাজব্যান্ড একেবারে ঠিক কথা বলছে, সে আমাদের পারিবারিক ম্যাটারকে একেবারে নষ্ট করে দিয়েছে, যোগ বানিয়ে দিয়েছে। উল্টা সঙ্গে পুলিশ ধরে নিয়ে যায়। দুজন বান্ধবী মজা করে দেখছিল। সেখানে শ্যান আর ফ্যাং তো ম্যানেজারকে বলছিল আমরা এই দোকান থেকে আর অনেকগুলো ব্যাগ কিনবো। ম্যানেজারের কথা শোনার পর তো অনেক বেশি হ্যাপি হয়। দুইজন বেস্টি একে অপরকে ইশারা করে এবং হাজব্যান্ডের কাছে গিয়ে দুজন দুজনের হাজব্যান্ডকে বলছিল তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম আর কিউট। আর দুজনে হাজব্যান্ডদেরকে বলছিল আমি তো সে ব্যাগটা চাই যে ব্যাগটা আমার জামার সাথে ম্যাচ হবে। সেখানে ম্যানেজার তো ফ্যাংকে জিজ্ঞেস করে যেসব জিনিস তারা বিক্রি করেছে সেই সব জিনিসের আমরা কি করব। ফ্যাং বলে সেসব জিনিস আর টাকা কোনো কিছুই লাগবে না, সেগুলো তুমি রেখে দাও। ম্যানেজার তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে ব্যাগগুলোর দাম অনেক বেশি ছিল। গাড়িতে ফ্যাং সুজিকে জিজ্ঞেস করছিল এখন আমাকে বলো এই সব কিছুর প্ল্যান কারা ছিল, কে তোমাকে বলেছিল বাড়ি থেকে জিনিস নিয়ে দোকানে বিক্রি করতে।
সুজি ভাবছিল, সরি লিসা, এবার তোমার নাম নিতেই হবে। আর সে ফ্যাংকে বলে সবকিছুর প্ল্যান লিসার ছিল। ফ্যাং বলে আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাওয়ার পর আমি তোমাকে পুরস্কার দিব। সুজি তো পুরাই আপসেট হয়ে যায়। অন্যদিকে লিসা তার হাজব্যান্ডের সামনে নাটক করছিল আর বলছিল, হাজব্যান্ড তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমি জানাতে চাই, তুমি যখন বিল পরিশোধ করছিলে তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছিল। শ্যান বলে ধন্যবাদ দিয়ে কাজ চলবে না। লিসা তাকে একটা কিস করে কিন্তু শ্যান তাকে আর ছাড়েই না। তারপর তারা দুই বান্ধবী একে অপরের সাথে বাড়িতে আসার পর কলে কথা বলছিল। লিসা বলছিল তারা দুজনে আমাদেরকে এই কারণে ফাঁস করেনি কারণ আমরা দুজনেই তাদের ওয়াইফ। তারা এত ধনী পরিবার থেকে বিলং করে, এসব কিছু জানাজানি হলে তাদের সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। সুজি বলে তুমি ঠিকই বলেছ, কিন্তু তারা কেন আমাদের এতগুলো জামা কাপড় কিনে দিল এবং এতগুলো ব্যাগও? লিসা বলে কারণ কিছুদিনের মধ্যে একটা পার্টি আছে, সাথে আমাদের জন্য তাদের কোনো অসম্মান না হয় এ কারণে কিনে দিচ্ছে। আর তারা যাতে সবার সামনে শো অফ করতে পারে তারা আমাদের কত ভালোভাবে ট্রিট করে। সুজি বলে কিন্তু তারা কেন আমাদের এত ভালোভাবে ট্রিট করছে? লিসা সুজিকে বলছিল কিন্তু আমি বুঝতে পারছি না, এত ভালো ট্রিট তো ফিমেল লিডার পাওয়ার কথা, তাহলে এত ভালো ট্রিটমেন্ট কেন আমরা পাচ্ছি? আমরা তো এই গল্পের খারাপ চরিত্র। সুজি বলে সবকিছু বাদ দাও, এই গল্পের আসল নায়িকা রুয়ানের আসার পর আমাদের সাথে সব খারাপ হবে। আর রুয়ানের তো আরো 6 মাস পরে আসার কথা। এর মানে 6 মাস আমরা অনেক মজা করতে পারবো, দুজনেই দুজনের হাজবেন্ডের টাকা পয়সা এবং চেহারার ফায়দা উঠাবো। এরকম ভাবে আমাদের কাছেও কিছু টাকা আসতে পারে। তখনই তো সুজির কাছে ফ্যাং চলে আসে আর বলছিল, ওয়াইফ তুমি এসব বাহানা বানিয়ে আবারও পালানোর চিন্তা ভাবনা করছো? লিসা তার কথা শোনার পর তাড়াতাড়ি করে কল কেটে দেয় আর সে তার ওয়াইফকে এই জায়গায় টর্চার করে। তারপরে সিনি দুই বান্ধবী দুইজনের বাড়িতে যাবে। সবার আগে লিসা শ্যানকে নিয়ে তাদের বাড়ির বাইরে নামে। লিসা সুজিকে বলছিল তুমি নিজের কেয়ার করো, তুমি সুপরিবারে যাচ্ছ যে পরিবার একদমই ভালো না। ফ্যাং বলে ভাবি আপনার কি মনে হয় আমি তার সাথে আছি, কেউ তাকে বুলি করতে পারবে? লিসা বলে আমার তো ভয় হচ্ছে সুজি গিয়ে আবার তার পরিবারকে না মারে। এসব বলে হাসতে হাসতে সে তার পরিবারে চলে যায়। তারপর ফ্যাং আর সুজিও সেখান থেকে চলে যায়। লিসা যখন শ্যানকে নিয়ে বাড়ির মধ্যে যায়, রুয়ান তো সেই জায়গায় শ্যানের সাথে কথা বলতে শুরু করে। আর সে শ্যানকে বলছিল আমি তোমার কারণে এত তাড়াতাড়ি অ্যাব্রোড থেকে ফিরে এসেছি। লিসা অবাক হয়ে ভাবছিল তার তো 6 মাস পরে আসার কথা, কিন্তু সে এত তাড়াতাড়ি ফিরে এসেছে, এর মানে গল্প কি চেঞ্জ হয়েছে? তাই সে সুজিকে মেসেজ করছিল কিছু একটা পরিবর্তন হয়েছে স্টোরিতে। আর মেল লিডের প্রথম ভালোবাসা রুয়ান খুব শীঘ্রই ফিরে এসেছে। রুয়ান সেই জায়গায় শ্যানের হাত ধরে বলছিল তুমি আসবে বলে আমি তোমার জন্য স্যুপ বানিয়েছি, কিন্তু শ্যান তার হাত সরিয়ে দেয় এবং তার ওয়াইফের হাত ধরে। আর সে রুয়ানকে বলছিল তুমি কেন আমাকে শ্যান বলে ডাকছো, তুমি আমাকে দুলাভাই বলে ডাকো। রুয়ান অবাক হয়ে ভাবছিল শ্যান কখনোই আমাকে এরকম ভাবে ট্রিট করেনি। লিসার মা তো সেই জায়গায় তার জন্য স্যুপ বানিয়েছিল আর সে লিসাকে বলছিল সে খাবার টেস্ট করতে। লিসা ভাবছিল আমার আসল মা আমাকে বেশিও ভালোবাসে না আবার কমও না। শ্যান সেই জায়গায় লিসাকে বলছিল তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত, নাও আমি তোমাকে ফুড খাইয়ে দেই। আর সে লিসাকে ওয়াইফ সম্বোধন করে ওয়াটারমেলন খাইয়ে দিচ্ছিল। লিসা ও রুয়ানকে জ্বলানোর জন্য সে ফল খাচ্ছিল। লিসা নাটক করে শ্যানকে বলছিল তুমি খাইয়েছো বলে এই ফলটা কত মিষ্টি লাগছে, এরকম ভাবে তো এই ফল আমি পছন্দ করি না, কিন্তু তোমার খাইয়ে দেওয়ায় অনেক বেশি ভালো লাগছে। শ্যান তখন লিসাকে আরো বেশি খাইয়ে দিচ্ছিল। লিসা এই সব কিছু দেখার পর তো অরেঞ্জ নিয়ে লিসার কাছে চলে আসে। রুয়ান তো লিসার কাছে ফল নিয়ে যায় আর বলে আমার মনে আছে এই ফল তোমার অনেক পছন্দের। আর সে নিচে বসে লিসাকে বলছিল বোন আমি জানি তুমি অনেক বেশি রেগে থাকো কারণ তোমার জায়গায় আমি এ পরিবারে আছি। লিসা ভাবছিল সে কি মনে করে সে আমাকে বোকা পেয়েছে, এখন সে আমার অস্কার পাওয়া নাটক দেখতে পাবে। লিসা কান্না করছিল আর বলছিল বোন আমি তোমাকে কিভাবে দোষারোপ করতে পারি, তুমি তো এই পরিবারের অনেক প্রিয় একজন মেয়ে, আর এখানে বাইরের মানুষ তো আমি। শ্যান তো অবাক হয়ে তার ওয়াইফের অ্যাক্টিং দেখছিল আর সে লিসার প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়। লিসার মা ইমোশনাল হয়ে লিসার কাছে চলে আসে আর তাকে বলে তুমি এরকম ভাবে বলো না, তুমি আমার নিজের মেয়ে, আসল মেয়ে, তুমি কেন নিজেকে কম মনে করছো? আর তাকে ব্রেসলেট উপহার হিসেবে দেয়। লিসা অনেক খুশি হয়ে যায়, সেটা পরে সে শো অফ করছিল আর রোয়ান সব কিছু দেখে জ্বলছিল। শ্যান ভাবে আমার ওয়াইফ কত বেশি কিউট। তখনই লিসার ভাই এসে বলছিল আপনি এত দামি ব্রেসলেট কিভাবে লিসাকে দিতে পারেন, আপনি কখনোই রুয়ানকে এরকম কোনো ব্রেসলেট উপহার হিসেবে দেননি, যদিও আপনি রুয়ানকে 20 বছর ধরে পালন পোষণ করছেন। লিসার মা রুয়ানকে বলে আমি পরের বার তোমার জন্য আরেকটা ব্রেসলেট বানিয়ে দিব। রুয়ান বলে মা কোনো ব্যাপার না, আপনার ব্রেসলেট আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন। লিসার ভাই রুয়ানকে বলছিল তুমি এরকম ভাবে বলো না, এই মেয়েটা অনেক বেশি লোভী, যার নজর সব দামি দামি জিনিসের ওপরে থাকে। লিসা ভাবছিল এই পরিবারের কারো মাথায় মনে হচ্ছে কোনো ঘেলু নেই।
লিসার মা তখন লিসাকে বলছিল, তুমি এই ব্রেসলেট খুলে রুয়ানকে দিয়ে দাও। লিসা রেগে তখন সেই ব্রেসলেট খুলছিল আর রুয়ানকে দেয়। রুয়ান কানে কানে লিসাকে বলছিল, তুমি এই পরিবারের আসল মেয়ে বলে কি হয়েছে? এই পরিবারের সবাই আমার কথাই শোনে। আমি তোমার সবকিছু ছিনিয়ে নিব, তোমার হাজবেন্ডকেও। রুয়ান তো সেই জায়গায় ইচ্ছে করে নাটক করে যে সে তাকে ধাক্কা দিয়েছে, আর সে নিজেকে নিচে পুশ করে। এই চক্করে দুজনেই নিচে পড়ে যায় এবং ব্রেসলেট নিচে পড়ে ভেঙে যায়। রুয়ান নাটক করে বলছিল, বোন, এই ব্রেসলেট না দেওয়ার থাকলে তুমি আমাকে নাই দিতে, কিন্তু কেন এরকম করলে? এই ব্রেসলেটটা পুরো ভেঙে গেল, এটা মায়ের কত গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। রুয়ান সেখানে শ্যানকে বলছিল, তুমিও দেখো সে কি করেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি এবং লিসা দুজনেই সে নোবেল পড়ছিল আর দুজনে অনেক রেগে বলছিল, এটা আবার কিরকম ফিমেল লিড, নিজে নিজের ব্রেসলেট ভেঙে অন্য কারোর ওপর দোষ চাপাচ্ছে, আর মেল লিডও তার কথাই বিশ্বাস করছে। আর সে সবার সামনে তার ওয়াইফকেই ক্ষমা চাইতে বলছিল রুয়ানের কাছ থেকে। তাছাড়া বাড়িতে যাওয়ার পর সে তার ওয়াইফকে অনেক বেশি বকবেও। লিসা ভাবছিল, এর মানে নোবেলের গল্পের মতোই সবকিছু চলছে। এখন তো আমার হাজবেন্ডই বলবে আমাকে রুয়ানের কাছ থেকে ক্ষমা চাইতে, আর বাড়িতে যাওয়ার পর সে আমাকে বকবেও। আমি এখন কি করব? শ্যান তো সামনে আগাচ্ছিল। রুয়ান ভাবে সে তাকে সাহায্য করবে উঠতে, কিন্তু সে তার ওয়াইফ লিসার কাছে চলে যায় তাকে উঠাতে। আর সে লিসার কেয়ার করে বলছিল, তুমি আবার হাতে ব্যথা পাওনি তো? এসব দেখার পর তো রুয়ান একেবারেই শকটে চলে যায়। লিসাও তো অবাক হয়ে শ্যানকে দেখছিল আর ভাবছিল, সে দেখি আমার এত বেশি কেয়ার করছে। রুয়ান বলে, শ্যান তুমি কেন আমাকে উঠাচ্ছ না? কিন্তু সে তার কথা পুরাই ইগনোর করে, আর সে লিসাকে উঠিয়ে তার কেয়ার করছিল। শ্যান বলে, তোমার কি হাতে ব্যথা করছে? তখন লিসাও বলে হ্যাঁ। তখন তো সে তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকে। শ্যান ডাক্তারকে বলছিল তাকে চেক আপ করতে। এসব দেখে তো তেলে বেগুনে রুয়ান চলে যাচ্ছিল। লিসাকে ডাক্তার ভেতরে নিয়ে যায়, আর অন্যদিকে রুয়ান শ্যানের কাছে এসে তাকে বলছিল, তুমি কেন আমাকে উঠাওনি? আমার কেন কেয়ার করছো না? শ্যান বলে, আমি কেন তোমার কেয়ার করব? আমি আমার ওয়াইফের কেয়ার করছি। রুয়ান বলছিল, তুমি কিভাবে এত বেশি পাল্টে গেলে? আগে আমার একটু ব্যথা লাগলে তুমি আমার কত বেশি কেয়ার করতে, আর এখন তুমি শুধুমাত্র তার কেয়ার করছো আর আমাকে ইগনোর করছো। যখন আমি অ্যাব্রোডে ছিলাম, 1 মাস অসুস্থ ছিলাম, তখনও তুমি আমাকে ইগনোর করেছো। তোমার হৃদয় কিভাবে এত বেশি পরিবর্তন হতে পারে? শ্যান বলে, তুমি যদি অসুস্থ হও ডাক্তারকে দেখাও, এক্সারসাইজ করো। কেন গ্রিন টি হওয়ার চেষ্টা করছো? আসলে চাইনিজ ভাষায় গ্রিন টি মানে বোঝায় নিজে সব কাণ্ড কারখানা করে সবার সামনে ভালো সাজা। শ্যান তো রুয়ানকে বলছিল, তোমার গ্রিন টির মতো ব্যবহার এত বেশি বেড়ে গেছে, আমার নিজেরও এই সব কিছু সহ্য হচ্ছে না। শুধুমাত্র তোমার বোন লিসার কারণে সহ্য করছি, না হলে তোমার সাথে আমি কোনো কথাই বলতাম না। আর লিসাকে নিয়ে কোনো কিছু বলার চেষ্টা করবে না, না হলে আমি তোমাকে ছাড়বো না। রুয়ান তাই কোনো কিছুই বলতে পারে না। লিসা বাইরে আসলে শ্যান আবারও তার কেয়ার করছিল। এসব দেখে তো রুয়ান ভাবছিল, আমি যে কোনোভাবেই হোক শ্যানকে ছিনিয়ে নিব। শ্যানের ওয়াইফের পজিশন শুধুমাত্র আমার হবে। তারপর রুয়ান তো ফ্যাংয়ের কাছে চলে যায় এবং কান্নাকাটি নাটক করে কিছু বলতেই যাবে, কিন্তু ফ্যাং বলে, যদি তুমি কালকের ব্যাপারে কথা বলতে এসেছো তাহলে আমি আগে বলে দিই, সেই জায়গায় ভাবির কোনো দোষই ছিল না। সবকিছু বাদ দিয়ে তোমার তো খুশি থাকার কথা। আমার ভাবি তোমাকে একবারও বলেনি ক্ষমা চাইতে, আর সে তোমাকে এরকম ভাবেই ছেড়ে দিয়েছে। রুয়ান বলে, আমি আগেই জানতাম, আমি মুখে বললে আমার কথা তোমরা বিশ্বাস করবে না, তাই আমি এই জায়গায় একটা প্রুফ নিয়ে এসেছি, যে প্রুফের লেখা আছে লিসা আগে আমার মায়ের আসল গহনা চেঞ্জ করে দিয়েছিল, মানে সে ব্রেসলেটটা আর কি। আর সে আসল ব্রেসলেট সরিয়ে নকলটা রেখে দিয়েছিল। সে কত বেশি লোভী আর খারাপ, সে সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছে। ফ্যাং বলে, আমি তোমার কথাই বিশ্বাস করব না। রুয়ান বলে, তুমি এরকম কিভাবে করতে পারো? কালকে শ্যান আমার কথাই বিশ্বাস করেনি, আর তুমিও করছো না। এখন আমার কি হবে? ছোটবেলা থেকে আমরা তো অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, মধ্যে লিসার আসার কারণে আমাদের তিনজনের বন্ধুত্ব কিভাবে নষ্ট হতে পারে? ফ্যাং তো সেই জায়গায় তাকে ইগনোর করে চলে যাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি করে চেয়ার নিয়ে নাটক করতে শুরু করে সেখান থেকে সুইসাইড করবে। রুয়ান ফ্যাংকে বলছিল, তুমি যদি আমার কথায় বিশ্বাস না করো আমি এখান থেকে লাফ দিয়ে দিব। সব কর্মচারীরা এই সব কিছুই দেখছিল। অন্যদিকে লিসা সুজিকে বলছিল, তোমার কি মনে হয় না শ্যান অনেকটাই বদলে গেছে? সুজি বলে, সে কিরকম বদলে গেছে? তার মাথায় কি শিং আছে নাকি তার পাখা গজিয়েছে? লিসা বলে, আমার কথার মানে হচ্ছে, আমার মনে হচ্ছে সে সত্যিই আমাকে তার ওয়াইফ মনে করে। সুজি বলছিল, তুমি আমার সব থেকে প্রিয় বান্ধবী, তুমি এসব কল্পনা থেকে বের হও। তুমি কি ভুলে গেছো তারাই হচ্ছে মেন লিড, যারা আমাদের মতো খারাপ চরিত্রকে পছন্দ করতেই পারে না। সে শুধুমাত্র তোমাকে মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসাতে চেয়েছে। তখনই তো সুজি একটা ভিডিও দেখতে পায় আর বলছিল, দেখো শ্যানের কোম্পানি থেকে লাইভ করা হচ্ছে, মানে রুয়ান যে সুইসাইড করার নাটক করছিল এসব কিছু কেউ লাইভ করছিল। দুজনে ভিডিও দেখছিল আর বলছিল, এটা তো রুয়ান। রুয়ান সেখানে নাটক করছিল আর বলছিল, তোমরা সবাই কেনই লিসাকে বিশ্বাস করো? তোমরা কেন আমাকে বিশ্বাস করছো না? তোমরা যদি আমাকে বিশ্বাস না করো আমি এখান থেকে ঝাঁপ দিয়ে মারা যাব।
সুজি লিসাকে বলছিল, দেখো সে আবারও তোমাকে নিয়ে কথা বলছে, সবকিছুর মধ্যে সে তোমাকে আবারও ফাঁসাতে চাইছে। আর সে লিসাকে বলছিল তুমি সেখানে যাও। লিসা সুজিকে বলে, ভালো করে দেখো এটা কার হাজব্যান্ড, আর কি সেই জায়গায় রুয়ানকে বাঁচাতে চাইছে। সুজি লিসাকে বলে, তাহলে চলো আমরা গিয়ে দেখি কি চলছে। লিসা বলে, হ্যাঁ অবশ্যই, আমরা সেখানে গিয়ে অ্যাক্টিং করা মেয়েদেরকে শিক্ষা দিব, আমাদের ছাড়া কেউই তাকে হ্যান্ডেল করতে পারবে না। লিসা এবং সুজি অফিসের নিচে ছিল আর চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল, তোমার কাছে প্রমাণ থাকলে সবাইকে নিচে এসে দেখাও, কেন ড্রামা করছো। রোহান বলে, তোমার আজকে স্বীকার করতেই হবে তুমি ব্রেসলেট চুরি করেছো, না হলে আজকে আমি নিজেকে একেবারে শেষ করে দিব। লিসা বলে, আমি কিছু করিনি। তারা দুজনেই উপরে চলে আসে। ফ্যাং তাই দুজনকে বলছিল, তোমরা নিচে চলে যাও, এইসব ম্যাটারে তোমাদেরকে আসতে হবে না। সুজি রেগে যায় আর বলে, তুমি মেয়ের জন্য আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ। ফ্যাং বলে, আমার কথা বোঝার চেষ্টা করো, সে কোনো কিছু করে ফেললে তুমি এখন এখান থেকে চলে যাও। লিসা বলে, তুমি আমার উপর একেবারেই কোনো অভিযোগ তুলতে পারো না যে আমি ব্রেসলেট চেঞ্জ করেছি, কারণ সেই ব্রেসলেট তো আগে থেকেই নকল ছিল। আমি এত বেশি বোকা না যে নিজে ব্রেসলেট নিয়ে চেঞ্জ করব। আর আমি তোমাকে আরো কিছু বলতে চাই, তুমি ইচ্ছে করে এরকম জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে পড়লে তোমার কোনো কিছুই হবে না, মারা যাওয়া তো দূরের কথা। বলতে গেলে তুমি আসলেই অনেক বেশি চালাক। আর আরেকটা কথা, চুপচাপ নিচে চলে আসো, তুমি নিজেকে নিজেই লজ্জায় ফেলছো। রুয়ান বলে, ও আচ্ছা, এর মানে তুমি আমাকে মেরেই শান্ত হবে। ঠিক আছে, তাহলে আমি এখনই লাফ দিব। সুজি রেগে যায় আর চিল্লাচ্ছিল আর বলছিল, সাহস থাকলে লাফ দাও, আমি জানি তুমি ড্রামা করছো। ফ্যাং তাকে থামাতে গিয়ে ভুলে ফেলে দেয়। সুজি তো এবার অনেক বেশি রেগে যায় এবং তার হাজবেন্ডকে অনেক জোরে একটা চড় মারে। আর সে ফ্যাংকে বলছিল, তোমার অনেক হয়ে গেছে, আর চলে যায়। সুজি আসলে অনেক বেশি রেগেছিল। ফ্যাং সেখান থেকে যেতেই যাবে, তখন রুয়ান বলে, তুমি এখান থেকে গেলে আমি লাফ মারবো। ফ্যাং বলে, তুমি এরকম কোনো কিছুই করো না, তোমাকে ন্যায় দিতে আমি সাহায্য করব। আর সে কোনো রকম ভাবে রুয়ানকে রাজি করিয়ে নিচে নামায়। ফ্যাং রুয়ানকে বলছিল, আমার কাছ থেকে একটু দূরে থাকো, কিন্তু সে বলে না, আমার পা মুচকে গেছে, এই কথা বলে তাকে ধরেছিল। তখনই শ্যান সেই জায়গায় চলে আসে। শ্যানকে দেখে সে তো আরো বেশি ফ্যাংকে জড়িয়ে ধরে। রুয়ান ফ্যাংকে বলছিল, তুমি আমাকে সাহায্য করা না পর্যন্ত আমি এখান থেকে যাব না। ফ্যাং সেখানে কাউকে কল করে আর বলে, রুয়ানকে এখান থেকে নিয়ে যাও, তার পরিবারে দিয়ে আসো, আর সে যাতে কখনোই লি পরিবারে আসতে না পারে। রুয়ান তো রেখেছিল আর বলছিল, এর মানে তুমি আমাকে ধোকা দিয়েছ। শ্যান ফ্যাংকে বলে, তুমি অফিসে আসো, তোমার সাথে আমার কথা আছে। ফ্যাং তখন তার ভাইয়ের কাছে চলে যায়। এসব দেখার পর তো রুয়ান আরো বেশি রেগেছিল, কারণ তার প্ল্যান এবারও ফ্লপ। শ্যান রেগে তার ভাইকে বলছিল, তুমি এই সব কিছু কি করেছিলে, সবার সামনে তাকে হাঁক করেছিলে। ফ্যাং বলে, ভাই আমি শুধুমাত্র তাকে থামাচ্ছিলাম, যদি সে সত্যি সুইসাইড করে ফেলতো, কারণ সে যদি আমাদের কোম্পানি থেকে ঝাঁপ দিয়ে মারা যায়, আমাদের কোম্পানির শেয়ার তো অনেক বেশি নিচে নেমে যাবে। শ্যান তার ভাইকে বলে, আমার মনে হচ্ছে তোর মাথায় কোনো ঘেলু নেই, সে তো কখনোই সুইসাইড করতো না। তুমি কি ভুলে গেছো, সে সব সময় এরকম ব্যবহার করতেই থাকে। তার যদি সত্যি লাভ দেওয়ার ইচ্ছা থাকতো সে অনেক আগেই লাভ দিত, এত ড্রামা করতো না। ফ্যাং বলে, ভাই আমাকে বকো না, আমি শুধুমাত্র সেফটির জন্য করেছি। এখন আমাকে বলো, কালকে তুমি ভাবির সাথে বাড়িতে গিয়েছিলে, সব কিছু কি ঠিকঠাক যায়নি? আর এই ব্রেসলেটের ম্যাটারটা আবার কি? শ্যান বলে, ওইসব বাদ দে, আমার সামনে আমার ওয়াইফ সবসময় রাইট, সে ভুল করলেও। তাই যাই হয়ে যাক না কেন, আমি সবসময় আমার ওয়াইফের সাইডেই থাকবো। অন্য কোনো লোক আমার সামনে কোনো গুরুত্ব রাখে না। ফ্যাংয়ের মনে পড়ে সুজি কিভাবে রেগে চলে গিয়েছিল। ফ্যাং তার ভাইকে বলে, আমার ওয়াইফ তো আমার প্রতি অনেক বেশি রেগে গেছে, এবার আমি কি করব? শ্যান বলে, এসব কিছু তোমার নিজের ভুল, এসব তুমি ডিজার্ভ করো। আর সে কলার ধরে তার ভাইকে বোঝায়, তুমি এখন ম্যারিড ম্যান, তাই বুঝতে হবে অন্য কোনো মেয়েকে পাত্তা দেওয়া যাবে না। আর পরের বার যদি আমি দেখতে পাই কোনো জঙ্গলি মেয়েকে তুই হাঁক করেছিস, আমি তোকে মেরেই ফেলবো। শ্যান তো রেগে মেগে তার ভাইকে সবকিছুই বলছিল আর রুয়ান বাইরে থেকে সবকিছু শোনার চেষ্টা করে। রুহান ভাবছিল শ্যান নিশ্চয়ই অনেক বেশি জেলাস হয়েছে, কারণ ফ্যাং তাকে হাঁক করেছিল, তাই সে তার ভাইকে বকছে। আর সে তাকে জেলাস ফিল করাতে লিসাকে সাপোর্ট করেছিল, এর মানে সে এখনো তাকেই পছন্দ করে। রুহান তো এইসব কিছু ভেবে অনেক হ্যাপি হচ্ছিল আর ভাবছিল এবার তো মিসেস শ্যান সেই হবে, আর খুশি হয়ে চলে যায়। অন্যদিকে সুজি লিসাকে বলছিল, ফ্যাং আসলে অনেক বড় গাধা। রুয়ান সেই জায়গায় বাচ্চাদের মতো অ্যাক্টিং করছিল, তারপরেও সে কোনো কিছু বুঝতে পারলো না আর সে রুয়ানকে বাঁচানোর চেষ্টা করছিল। লিসা বলে, তুই এত রাগ করিস না, এরকম মানুষের জন্য একেবারেই রাগ করা উচিত না। এবার তোর হয়ে আমি ফ্যাংয়ের কাছ থেকে প্রতিশোধ নিব। বাড়িতে আসার পরপরই আমি তাকে পানিশমেন্ট দিব। আর গ্রিন টি মার্কা মেয়েরা কী সব কাজ করে সবকিছু আমি তাকে লিস্টে লিখতে বলবো, যাতে সে বুঝতে পারে আসল গ্রিন টিরা কি করে। সুজি বলে, ঠিক আছে, 100 বার লিখতে বলবে। লিসা বলে, যাই হোক, একটা নকল ব্রেসলেটের জন্য রুয়ান অনেক বড় নাটক করেছে।
সুজি বলে আমি একবার ফিল্ম সেটের ওনার হয়ে যাই, তারপর আমি তাকে দিয়ে সারাদিন কাজ করাবো। রুয়ানকে আমি রাতেও ব্রেক দিব না, সারাদিন অ্যাক্টিং করাবো। লিসা সুজিকে বলছিল গল্প মোতাবেক যেরকম ভাবে সে অনেক তাড়াতাড়ি চলে এসেছে, সেরকম ভাবে গল্প অনেক বেশি আগে চলে যাচ্ছে। মানে সবকিছু অনেক বেশি ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে। এর মানে আমাদের ট্রেজিক এন্ডিং অনেক বেশি কাছে চলে এসেছে। সুজি বলে কিন্তু তুমি তো বললে শ্যান তোমাকে অনেক ভালোভাবে ট্রিট করছে, তোমার বাড়িতে যাওয়ার পরেও অনেক ভালোভাবে ট্রিট করেছে, তাই সব কিছু তো নাও হতে পারে। লিসা বলে সে নিশ্চয়ই নাটক করেছে আমার সাইড নেওয়ার, শুধুমাত্র সবাইকে দেখানোর জন্য। সুজি বলে এর মানে মেল লিড আগে যেরকম ছিল সে এখনো সেরকমই আছে, তাহলে তার তো রুয়ানকে তার কাছে রাখা উচিত। কিন্তু সে এবার চালাকি করছে, তোমাকে একপাশে রাখছে আর সে রুয়ানকেও, মানে সে চিন্তায় আছে যে কোনো সময় তোমাকে চেঞ্জ করে তার মিস্ট্রেসকে আনবে। এসব ভাবলেই তো আমার অনেক বেশি রাগ ওঠে। লিসা বলে এসব বাদ দাও, আমাদের এরকম পুরুষের কোনো দরকার নেই, আমরা কোনো আবর্জনা উঠাবো না। সুজি বলে যাই বলো না কেন, আমার তো অনেক বেশি ভয় হচ্ছে আসল ভিলেন ক্যারেক্টারের মতো আবার আমাদের অবস্থা না হয়। তো এখন আমরা কি করব, আমাদেরকে পালিয়ে যাওয়া উচিত। লিসা বলে যাই হোক, আসল গল্পের মতো আমরা টর্চার হতে পারবো না, যে কোনোভাবেই হোক এই গল্প আমাদের চেঞ্জ করতে হবে। তাই এখন গল্পের দিক আমাদের নিজের হাতে নিয়ে নিতে হবে। আর তার কানে কানে কিছু প্ল্যানিং করে। তারপর রাতে তারা দুজনেই দুজনের হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিল। তারা দুই ভাইও সেখানে ফিরে আসে। ফ্র্যাঙ্ক তো সুজির কাছে যায় আর সুজিকে কেক দিয়ে বলছিল প্লিজ তুমি রাগ করো না, দেখো আমি তোমার জন্য তোমার পছন্দের কেক এনেছি, তুমি তো এই ফ্লেভার অনেক বেশি পছন্দ করো, তুমি জানো এটা কেনার জন্য আমি কয়েক ঘন্টা ওয়েট করেছি। কিন্তু সুজি তারপরও রাগ দেখাচ্ছিল। লিসা আর সুজি দুজনেই দাঁড়িয়ে পড়ে এবং ডিভোর্সের এগ্রিমেন্ট দুই ভাইকে দেয়। ডিভোর্সের এগ্রিমেন্ট দেখার পর তো দুই ভাই পুরাই শকড। সুজি ভেতরে ফ্যাংকে নিয়ে যায় কথা বলার জন্য। ভেতরে গিয়ে সে ফ্যাংকে বলছিল আমি তোমাকে চর মেরেছিলাম, তোমার কি এখনো ব্যথা করছে? আর সে থাপ্পড়ের জন্য তার কাছে ক্ষমা চায়। ফ্যাং বলে কোনো ব্যাপার না, আমারও দোষ ছিল। সেখানে সুজি বলে আমি থাপ্পড়ের জন্য তোমাকে সরি বলছি না। অন্যদিকে শ্যান লিসাকে বলছিল তুমি যে ডিভোর্স চাচ্ছ কোনো কারণ আছে? লিসা বলে এই বাড়িতে কোনো বাইরের মানুষ নেই, তাই তোমার নাটক করার কোনো প্রয়োজনও নেই, তাই তোমার এরকম ব্যবহার করার কোনো প্রয়োজন পড়েনি। এরকম অ্যাক্টিং করে তুমি কি ক্লান্ত হওনি? শ্যান বলে তোমার কি মনে হয় আমার এই সব কিছু অ্যাক্টিং? লিসা বলে তুমি অনেক ভালো অ্যাক্টিং করেছো, কিন্তু কি মনে করেছো আমি বুঝতে পারবো না? আমার সামনে তুমি আমাকে বলো আমি বেস্ট, আর তুমি তোমার মনের মধ্যে তোমার প্রথম ভালোবাসা রুয়ানকে রেখে দিয়েছো। শ্যান বলে রাগ দেখিও না, আমরা বসে কথা বলি। লিসা বলে ঠিক আছে, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে চাই না। তখন লিসা এবং সুজি তারা দুজনেই দুজনের হাজবেন্ডকে বলছিল তারা কিভাবে টাইম ট্রাভেল করে নোবেলের মধ্যে চলে এসেছে, মানে তারা দুজনে অন্য একটা দুনিয়া থেকে এসেছে। তারা দুই ভাই তো কোনো কিছু বিশ্বাস করতে পারছিল না। শ্যান তো লিসাকে বলছিল তুমি আমাকে বোকা পেয়েছো, আমি তোমার কথায় বিশ্বাস করব? তুমি ডিভোর্স নেওয়ার জন্য কি করবে না করবে বুঝতে পারছো না। তোমরা নোবেলের মধ্যে চলে এসেছো, এর থেকে ভালো কোনো বাহানা পাওনি তাই না? এখন তো পরের বার তুমি আমাকে এটা বলবে তুমি একজন এলিয়েন। লিসা বলে আমি মিথ্যা বলছি না, আর কি হয়েছে না হয়েছে সব তাকে এক্সপ্লেন করছিল। লিসা শ্যানকে বলছিল তুমি কি এরকম কোনো নোবেল পড়োনি? শ্যান বলে কি সব বলছো, এরকম কোনো কিছুই হয় না। লিসা ভাবছিল তারা তো নোবেলের অংশ, তাই তারা কোনো কিছুই বুঝতে পারছে না। লিসা বলে তুমি বিশ্বাস করো আর না করো আমরা সত্যিই টাইম ট্রাভেল করেছি, আর আমরা এই নোবেলের দুনিয়াতে চলে এসেছি, আমরা আসলে এই দুনিয়ার না। শ্যান বলে এতে কি বা যায় আসে, আমার সামনে যে আছে সে আমার ওয়াইফ। লিসা বলে কিন্তু আমি সে না যাকে তুমি তোমার ওয়াইফ ভাবছো, তাই তাড়াতাড়ি করে ডিভোর্স পেপারে সাইন করে দাও, এটা আমার জন্য ভালো তোমার জন্য ভালো। শ্যান বলে আমি তোমার সব কথা শুনবো, কিন্তু এই ডিভোর্সের কথা না। লিসা তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে ডিভোর্সের জন্য রাজি হয় না। লিসা বলে আমি জানতাম তুমি এত সহজে রাজি হবে না, তাই চলো আমরা কিছু ডিল করি। তোমরা দুই ভাই বিশ্বাস করো আর না করো আমরা দুজনেই এই নোবেলের মধ্যে টাইম ট্রাভেল করে এসেছি, আর আমাদের চরিত্র অনেক বেশি খারাপ চরিত্র, আর আমরা ভিলেন চরিত্র বলে আমাদের মৃত্যু অনেক খারাপভাবে হবে। তাই শুরু থেকে আমরা পালানোর চেষ্টা করেছি কারণ আমরা বাঁচতে চেয়েছি, আর আমরা এই কারণে সবকিছু বিক্রি করতেও গিয়েছিলাম। আর সে শ্যানকে বলে এখন তুমি আমাদেরকে সাহায্য করতে পারো কারণ তুমি হচ্ছে মেন লিড, আর স্টোরি মোতাবেক তুমি আর রুয়ান যখন একে অপরকে ডেট করা শুরু করবে আমি তোমাদের পথের সব থেকে বড় কাঁটা হয়ে যাব। সে বারবার শ্যানকে সবকিছু এক্সপ্লেন করে আর বলছিল এবার বুঝতে পেরেছো? শ্যান বলে কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু এই সব কিছু আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। লিসা বলে তোমরা একেবারে চিন্তা করবে না, আমি আর সুজি তোমাদেরকে ডিভোর্স দিয়ে দিব, আর আমরা বেশি দিন তোমাদের প্যারেশান করব না, এ বাড়িতে কিছুদিন থাকবো, তাছাড়া আমরা একেবারে ফ্রিতে থাকবো না। তোমাকে একেবারে আমরা সাহায্য করব রুয়ানকে ডেট করতে, যাতে রুয়ানের হৃদয় তুমি জিততে পারো।
আর আমি প্রমিস করছি আমরা দুজনেই টাকা ইনকাম করব, তোমাদের একেবারেই জ্বালাতন করব না, আমরা কাজ করব, তোমাদের টাকা একেবারেই খরচ করব না। সেন ভাবছিল এর মানে লিসা বলতে চাইছে আমি সাইন করে দিলে সে আমাকে ছেড়ে কোথাও যাবে না, এখানেই থাকবে। তারা দুজনেই দুই ভাইকে ডিভোর্স পেপার দিয়ে ডিসকাস করতে বলে চলে যায়। সেন আর ফ্যাং তো একটা রুমের মধ্যে চলে যায় ডিসকাস করতে। সেন ফ্যাংকে জিজ্ঞেস করছিল তুই কি বুঝতে পেরেছিস নোবেলের ভেতরে আসা কি হয়, আর এসব কথাবার্তার মানে কি ছিল। ফ্যাং বলে ভাই আমি তো এর সব কিছুই সার্চ দিচ্ছি আর জানতে পারলাম আমরা নাকি নোবেলের কোনো ক্যারেক্টার। আর তারা দুজনেই আমাদের এই গল্প পড়ছিল আর ভুলে টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছে। আর তারা দুজনেই ভিলেন চরিত্র, তাই তাদের এন্ডিং অনেক বেশি খারাপ। ভাই এখন বলো এখন আমরা কি করব। শ্যান বলে আমি তো অনেক বেশি খুশি, আমার ওয়াইফ আমাকে 3 মাসের সময় দিয়েছে। আর আমার মনে হয় আমরা দুইজনে মিলে এই 3 মাসের মধ্যে দুজনের মনই জয় করতে পারবো। ফ্যাং বলে ভাই আপনি হয়তো বুঝতে পারছেন না, তারা দুজনে মিলে আপনাকে রুয়ানের সাথে সেট করতে চাচ্ছে। সেন তার ভাইকে বলে এসব দোষ তোর, আর এখন সব দোষ আমাকে সহ্য করতে হচ্ছে। সেন তার ভাইকে অনেক বেশি বকে, তারপর দুই ভাই ডিসকাস করে বাইরে চলে আসে। তারা লিসা এবং সুজিকে বলছিল আমরা সাইন করে দিয়েছি, কিন্তু এখনকার জন্য এই ডিভোর্স পেপার আমাদের কাছে থাকবে, কারণ 3 মাস পরই এটার এফেক্ট থাকবে, এখন এটা দিয়ে কোনো কিছুই করা যাবে না। তারপর দুজনেই ডিভোর্স পেপার নিয়ে চলে যায়। এরকম ভাবেই ফ্যাং তার রুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুজি তাকে রুম থেকে বের করে দেয়। আর সে ফ্যাংকে সব জামা কাপড় দিয়ে বলে এখন এই রুম শুধুমাত্র আমার। ফ্যাং বলে কিন্তু ওয়াইফ আমি কোথায় থাকবো। সুজি বলে বাড়িতে 20 থেকে বেশি রুম আছে, তুমি দেখে নাও। কথা বলে সে দরজা লাগিয়ে দেয়, আর সে ভেতর থেকে ফ্যাংকে বলে আর কখনোই আমাকে ওয়াইফ বলে ডাকবে না। তারপরের দিনে দুইজন বেস্টি চলে যায় ইন্টারভিউ দিতে, কিন্তু তারা ইন্টারভিউ ফেল হয়ে যায়, তাই তারা দুজনেই অনেক বেশি রেগেছিল, বিশেষ করে সুজি। সুজি বলছিল তারা কত ফালতু, আমি তো নিজে কোম্পানি খাড়া করতে পারি। লিসাও বলে হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে। অন্যদিকে শ্যানকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল আপনার ওয়াইফ ইন্টারভিউতে ফেল হয়ে গেছে, এখন কি তাদের দুজনের জন্য চাকরির ব্যবস্থা এখানে করা হবে। শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলে না কোনো দরকার নেই। অন্যদিকে রোয়ান লিসাকে কল করে। লিসা বলে কি হয়েছে, লাস্ট টাইম নাটক করে তোমার মন ভরেনি, তাই এখন আরেকটা নাটক করার জন্য প্ল্যানিং করছো। রোয়ান বলে বোন তুমি এসব কি সব কথাবার্তা বলছো, আমি একটু তোমার সাথে দেখা করতে চাই, তুমি কি আসতে পারবে না। লিসা বলে আগের বার চুরির অভিযোগ তুলেছিলে, এবার কি করবে। তখনই রোয়ান তার গ্র্যান্ডপাকে কল দেয়। গ্র্যান্ডপা বলে অনেক সময় হয়ে গেছে তুমি আমার সাথে দেখা করনি, আর এখন তুমি এরকম ব্যবহার করছো। লিসার মনে পড়ে গল্প মোতাবেক তার গ্র্যান্ডপাই শুধুমাত্র তার সাইডে ছিল, তাই সে যদি গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায় এটাই অনেক বেশি ভালো হবে। তাই লিসা বলে গ্র্যান্ডপা আমি তো অনেক দিন ধরে আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম, আমি আসার সময় আপনার জন্য কেকও নিয়ে আসবো। গ্র্যান্ডপা খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে তাড়াতাড়ি আসো। সুজি বলে তুমি অনেক ভালো অ্যাক্টিং করেছো, কিন্তু একা গিয়ে সবকিছু কি তুমি সামলাতে পারবে। লিসা বলে একদমই চিন্তা করার দরকার নেই, আমি সবকিছু সামলাতে পারবো। তারপর সে গ্র্যান্ডপার বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর সেই জায়গায় শ্যানো চলে আসে, সেখানে লিসা তাকে জিজ্ঞেস করে তুমি এখানে। রুয়ান তো লিসাকে বলতে শুরু করে তুমি তোমার হাজব্যান্ডকে কিভাবে এরকম বলতে পারো, তুমি নাকি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাও। লিসা বলে তাহলে এসব জানার পর তুমি নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়েছ তাই না। রুয়ান ভাবছিল সে সেদিন অনেক ভালো অ্যাক্টিং করেছিল, তাই তো শ্যান তাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে, মানে সে নিজেকে পাকা খেলোয়াড় মনে করছে। সেখানে রুয়ান বলছিল বোন তুমি এরকম কেন বলছো, আমি তো তোমার ভালো চাই, তোমার জন্য চিন্তা করি। লিসা তাকে বলে তুমি হাসতে চাইলে হাসতে পারো, হাসি আটকানোর প্রয়োজন নেই, আমি তো অনেক বেটার প্ল্যানিং করেছি। কথা বলে সে গ্র্যান্ডপার কাছে চলে যায়। গ্র্যান্ডপা তো সেই জায়গায় তাকে জিজ্ঞেস করেছিল তুমি কিভাবে শ্যানকে ডিভোর্স দিতে পারো, তুমি কি বিয়েকে মজা মনে করেছো। লিসা বুঝতে পারে গ্র্যান্ডপাকে শ্যানি সব কিছু বলেছে। লিসা ভাবে সে আমার ব্যাপারে কমপ্লেন করেছে। লিসা গ্র্যান্ডপাকে বলে আমাদের মধ্যে কোনো ফিলিংস নেই। গ্র্যান্ডপা বলে আমি জানি না কি ঝগড়া তোমাদের মধ্যে চলছে, কিন্তু তোমরা এরকম করতে পারো না। রুয়ান বলছিল গ্র্যান্ডপা আপনি এরকম করবেন না, তারা যাতে হ্যাপি থাকে এটাই দেখুন। গ্র্যান্ডপা রুয়ানকে বলে তুমি চুপ থাকো। আর সে লিসাকে বলে তুমি যদি শ্যানের সাথে সুন্দরভাবে সংসার করো আমি তোমাকে আমার কোম্পানির 5% শেয়ার দিব। লিসা অনেক খুশি হয়ে গ্র্যান্ডপাকে রাজি করাচ্ছিল। শ্যানের আসলে অনেক বেশি বুদ্ধি আছে, কিভাবে তার ওয়াইফকে ধরে রাখতে হবে সে নিশ্চয়ই জানে। লিসা খুশি হয়ে তার গ্র্যান্ডপাকে বলছিল যদি আপনি আমাকে আরো কিছু অফার করেন আমি তো শ্যানের সাথে আরো বেশি হ্যাপি হয়ে থাকবো। শ্যান এসব দেখে ভাবছিল সে তো আসলেই টাকার অনেক বেশি লোভী, এখন তাকে নিজের কাছে রাখা আরো বেশি সহজ হয়ে যাবে, কারণ আমার কাছে কোনো টাকার কমতি নেই। গ্র্যান্ডপা লিসাকে বলে তুমি টাকা অনেক বেশি পছন্দ করো, কিন্তু এই শেয়ারের কথা অনেক আগে আমি ভেবেছিলাম তোমাকে দিব। লিসার ভাই তো দাঁড়িয়ে পড়ে আর বলে গ্র্যান্ডপা আপনি কিভাবে এরকম করতে পারেন, আপনার 5% শেয়ারের দাম $100 মিলিয়ন।
আর আপনি যদি লিসাকে এসব দিতে চান তাহলে রোয়ানকেও দিতে হবে। রোয়ান ঢং করে বলে, ভাই বাদ দিন, এটা গ্র্যান্ডপার শেয়ার, গ্র্যান্ডপার যাকে ইচ্ছা তাকে দিবে। গ্র্যান্ডপা রোয়ানকে বলে, এবার গিয়ে কোনো ঠিক কথা বলেছ। গ্র্যান্ডপা লিসার প্রশংসা করে আর তাকে বলে, তোমার বোনের কাছ থেকে কিছু শিখো, তাছাড়া শ্যানের মতো ভালো জামাই কেউই পাবে না। লিসা গ্র্যান্ডপাকে বলে, চিন্তা করবেন না, আমি শ্যানের সাথে অনেক ভালো হয়ে থাকবো। শ্যান তো খুশি হয়ে লিসার কাছে চলে যায় আর বলছিল গ্র্যান্ডপাকে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আমার ওয়াইফের সাথে অনেক বেশি ভালো হয়ে থাকবো, আর এখন আমরা দুজনই আপনাকে আর পেরেশান করব না। লিসাও শ্যানের সাথে মিলে অনেক ভালো অ্যাক্টিং করে। তারপর কাজ শেষ হওয়ার পর তারা দুজনেই বাইরে ছিল। লিসা তো অনেক বেশি হ্যাপি ছিল এবং সুজিকে মেসেজ করে সবকিছু বলছিল গ্র্যান্ডপা কিভাবে তাকে 5% শেয়ার দিয়েছে, যার মূল্য 100 মিলিয়ন টাকা, আর এই টাকা ইউজ করে তারা কোম্পানি শুরু করতে পারবে। সুজি তার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিল না, তাই তার বান্ধবীর জন্য তার অনেক টেনশন হচ্ছিল। শ্যান তো এসে লিসাকে ধরে। তখন লিসা শ্যানকে বলছিল, তুমি অনেক ভালো অ্যাক্টিং করতে পারো, আমার তো মনে হয় আমার থেকে বেশি ভালো অ্যাক্টর তুমি। আর শোনো, বাড়িতে যাওয়ার পর একেবারে কোনো নাটক করবে না। শ্যান বলে, মনে হচ্ছে শেয়ার পেয়ে তুমি অনেক হ্যাপি হয়েছ। লিসা বলে, তা তো হয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শ্যান আগে তার গ্র্যান্ডপার কাছে চলে গিয়েছিল আর তাকে বলেছিল লিসা তাকে ডিভোর্স দিতে চায়। গ্র্যান্ডপা তো সেই জায়গায় শ্যানকে বকছিল আর বলছিল, তুমি আমার গ্র্যান্ড ডটারকে ভালোভাবে ট্রিট করতে পারোনি। কিন্তু শ্যান গ্র্যান্ডপাকে বলেছিল, আমি এরকম কোনো কিছুই করিনি, কিন্তু আমাদের মধ্যে ছোট মোটো একটা ঝগড়া হয়ে গিয়েছিল, তাই আমি তাকে মানাতে তাকে 100 মিলিয়ন টাকা গিফট করতে চাই। তাই সব কিছু আপনার সিক্রেট রাখতে হবে এবং আপনার তরফ থেকে তাকে দিতে হবে। গ্র্যান্ডপা তখন রাজি হয়ে যায়, মানে এই টাকা তারই ছিল। শ্যান লিসাকে বলছিল, তুমি আমাকে একটা চান্স দাও তোমাকে পার্সিউ করার, আমি এই 3 মাস সময়কে কাজে লাগাতে চাই তোমাকে নিজের প্রেমে ফেলতে। লিসা বলে, তুমি কি ভুলে গেছো আমরা আগেই ডিভোর্স এগ্রিমেন্টে সাইন করে দিয়েছি। শ্যান বলে, তুমি আমার চোখের দিকে তাকিয়ে হ্যাঁ বা না বলো, কিন্তু লিসা কিছুই বলতে পারে না। অন্যদিকে ফ্যাং তো সুজির কাছে ক্ষমা চাইছিল আর বলছিল, প্লিজ ওয়াইফ, এবার আমাকে ক্ষমা করে দাও। আর তার ওয়াইফের সেবা যত্ন করছিল, কিন্তু সুজি একেবারেই রাজি হয় না। ফ্যাং তো সে জায়গায় তার শার্ট খুলছিল তাকে রাজি করাতে। লিসা এইসব দেখার পর অন্য কিছু মনে করে আর সে ভাবছিল ফ্যাং তার বান্ধবীকে মারছিল। সুজি লিসাকে বলে, না এরকম কোনো কিছুই না। সুজি বলে, ফ্যাং তুমি যখন যাও আমি তোমাকে সুযোগ দেই, তোমাদের 2 ভাইকে সুযোগ দেওয়া হবে, কালকে আমরা কোম্পানি খুলবো, সে কোম্পানিতে বিনা বেতনে একদিন তোমাদের কাজ করতে হবে, কোম্পানির খাবার পানি থেকে শুরু করে সব কিছু তোমরা এনে দিবে। সুজি ফ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি রাজি? ফ্যাং তার ওয়াইফকে বলে, হ্যাঁ আমি রাজি। এসব কিছু তো কোনো কিছুই না। তারপর কোম্পানির সিন দেখানো হয় যেখানে ফ্যাংকে তার ওয়াইফ কামলা খাটাচ্ছিল, তার জুতা পরানো থেকে শুরু করে সবকিছু সে করছিল। রুহানি সবকিছু দেখে সামনে চলে আসে আর বলে, এসব কিছু কি করছে সে? সুজি বলে, ভালো করে দেখো, আমার হাজব্যান্ড এখন আমার ডগ। আর সে খুশি হয়ে তার হাজব্যান্ডকে কিস করে। এসব দেখার পর তো রুহান জ্বলে পড়ে যায়। তারপর কোম্পানির সিন দেখানো হয় যেখানে লিসার ভাই সে লিসাকে বলছিল, গ্র্যান্ডপা তোমাকে কোম্পানি দিয়ে দিয়েছে বলে কি হয়েছে, তুমি যদি এই কোম্পানিকে ভালোভাবে সামলাতে না পারো, প্রফিট করতে না পারো, তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। তখনই সেই জায়গায় শ্যান চলে আসে তার ওয়াইফকে সাপোর্ট করতে। আর সে রুয়ান এবং লিসার ভাইকে বলে দিচ্ছিল, আমার ওয়াইফকে কেউ বুলি করতে পারবে না, আমার ওয়াইফ নিশ্চয়ই পারবে কোম্পানি সামলাতে, আমি তোমাদের সাথে বাজি ধরেছি আমার কোম্পানির 10% শেয়ার, যদি আমার ওয়াইফ কোম্পানি ভালোভাবে পরিচালনা করতে পারে, প্রফিট করতে পারে, তাহলে তোমার সব শেয়ার তুমি তাকে দিয়ে দিবে। আর লিসা যদি প্রফিট করতে না পারে, আমি আমার কোম্পানি 10% শেয়ার তোমার নামে করে দিব। লিসার ভাই তো খুশি হয়েছে আর ভাবছিল সে হেরে গেলে আমার কাছে 1 বিলিয়ন টাকা চলে আসবে। তখন সেই জায়গায় যে কন্ট্রাক্ট পেপার ছিল তারা দুজনেই সাইন করে। রুহান তো ভাবছিল এই সব কিছু শ্যান তার কারণে করছে, আর 2 বান্ধবী কিভাবে সবকিছু ঠিকঠাক করবে এই সব কিছুর প্ল্যানিং করছিল। তারপর 2 বান্ধবী চলে যায় রুহানের কাছে আর তাকে বলছিল, আমরা দুজনেই তোমাকে সাহায্য করতে চাই শ্যানের সাথে মিলাতে, আমরা দুজনেই তোমার বন্ধু, কোনো শত্রু না। আর তারা দুজনেই রুহানকে বোঝাচ্ছিল তাদের দুজনের হাজবেন্ডের প্রতি তারা দুজনে একেবারে ইন্টারেস্টেড না, তারা শুধু টাকা চায় এবং তাদের হাজব্যান্ডকে যাতে সে নিয়ে নেয়। সেখানে রুয়ান তো হ্যাপি হয়ে যায় আর ভাবে এবার তো শ্যান তার হয়েই ছাড়বে। অন্যদিকে শ্যান তার ভাইয়ের সাথে মিলে প্ল্যানিং করছিল কিভাবে লিসার মন জিতবে। তখনই লিসা এবং সুজি চলে আসে রুয়ানকে সাথে করে নিয়ে, আর তারা আসার পরই দুজনের হাজব্যান্ডকে বলছিল এখন থেকে সে আমাদের পরিবারের নতুন সদস্য। 2 ভাই তো পুরাই শকড এই সব কিছু কি হচ্ছে। আর তারা দুজনেই তো রুয়ানকে কিছুর একটা ক্লাস ধরায় আর বলে, যাও গিয়ে শ্যানকে দিয়ে আসো, সে নিশ্চয়ই তোমার জন্যই অপেক্ষা করছে। রুয়ান তো শ্যানের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু শ্যান তাকে দূরে সরিয়ে দেয়। কিন্তু লিসা আসার পর শ্যান তাকে ধরে ফেলে আর বলে, ওয়াইফ আমি শুধুমাত্র তোমার আর কারো না। আর সে জোর করে তার ওয়াইফকে কিস করছিল। লিসা কোনো রকম ভাবে তাকে সরায়।
কিন্তু শ্যান তাকে ছাড়ে না। এই সব কিছু আবার রুয়ান এসে দেখে ফেলে। রুয়ান তো রেগে বলছিল, একতরফে তুমি আমাকে বললে তুমি আমার সাইডে, আর এখানে এই সব কিছু করছো। শ্যান তো রেগে যায় আর রুয়ানকে বলছিল, তোমার এত সাহস, তুমি আমার ওয়াইফের উপর চিল্লাচ্ছ। রুয়ান তো রেগে যায় আর বলে, তুমি তার জন্য আমাকে বকলে। শ্যান রেগে যায় আর বলে, আমার জন্য আমার ওয়াইফ বেশি গুরুত্বপূর্ণ, তুমি না। রুয়ান তো সেই জায়গা থেকে রেগে মেগে চলে যায়। এসব শোনার পর তো লিসা পুরাই শকড এবং সবকিছু সুজিকে বলছিল। আর সে সুজিকে বলছিল সে প্রায় আমাকে কনফেস করেই দিয়েছিল। সুজি বলে, আমার তো মনে হচ্ছে তুমিও তাকে পছন্দ করো। কোনো ব্যাপার না, আমরা ভালোবাসা এবং কেরিয়ারকে একসাথে ম্যানেজ করব। লিসা বলে, কিন্তু আমার ভয় হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে যে শর্ত রেখেছি সে শর্ত আমি পূরণ করতে পারবো না। আমি যদি কোম্পানিতে প্রফিট করতে না পারি তাহলে তো গ্র্যান্ডপারও অনেক বেশি লস হবে, আর আমার কারণে শ্যানও লজ্জিত হবে। কিন্তু তারা বেস্টি ছিল, তারা দুজনে মিলে সবকিছু ম্যানেজ করা শুরু করে দেয়। দুইজনের হাজবেন্ডই দুইজনকে অনেক বেশি সাপোর্ট করে। চারজনের পরিশ্রমে তারা সফল হয় এবং অনেক ভালো প্রফিট করে। এরকম ভাবে তারা চারজন মিলে অসাধ্য সাধন করে ফেলে। তারপর লিসার ভাই যখন জানতে পারে সে শর্ত হেরে গেছে, সে তো পুরাই শকড হয়ে যায়। লিসার ভাইকে তো লিসাকে সব শেয়ার দিতে হয়। রুয়ান আর লিসার ভাই তো অনেক বেশি রেগেছিল, দুজনে মিলে কিছু একটা প্ল্যানিং করে। অন্যদিকে তারা দুই ভাই মিলে প্ল্যানিং করে কিভাবে দুইজনের ওয়াইফের মনে জায়গা করবে। তারা এখন মিথ্যা কিডন্যাপিং এর নাটক করবে, এটাই তারা প্ল্যানিং করেছিল। তারপর তারা দুজনে একটা নিরালা জায়গায় চলে যায় এবং নিজেকে নিজে বেঁধে রেখেছিল। তারা সবকিছু রিয়েল দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গায় রুয়ান এবং তার ভাই চলে আসে। তারা দুজনে এসে বলছিল, এখন তোমরা আমাদের হাতে। অন্যদিকে লিসা এবং সুজিরও সন্দেহ হয়, কারণ দুজনের হাজব্যান্ডকেই পাওয়া যাচ্ছিল না, তাদের কিডন্যাপিং হয়েছে। তারা সেখানে যাওয়ার পর তো বলছিল, তোমরা চারজন মিলে নাটক করছো। কিন্তু তারা বুঝতে পারে রুয়ান এবং তার ভাই মিলে সত্যি দুইজনকে কিডন্যাপ করেছে। রুয়ান তো পাগল হয়ে গিয়েছিল আর বলছিল, শ্যানকে আমি না পেলে তুমিও পাবে না। আর সে তো রেগে মেগে সেই জায়গায় আগুন লাগিয়ে দেয়। আর রুয়ান তো বলছিল, এবার আমরা সবাই মিলে একসাথে মারা যাব। সুজি আর লিসা তারা দুজনেই তো আগুনের মধ্যে চলে যায় দুইজনের হাজবেন্ডদেরকে বাঁচাতে। তারা দুই ভাই তো এই সব কিছু দেখে অনেক বেশি হ্যাপি হয়, মানে বোঝাই যাচ্ছিল দুইজনেই দুইজনের হাজবেন্ডদেরকে ভালোবেসে ফেলেছে। ততক্ষণে সেনের গার্ডেরাও সেই জায়গায় চলে আসে এবং রুয়ানের ভাইকে ধরে ফেলে। দুইজনকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। আর এরকম ভাবে দুইজন কাপল সারা জীবনের জন্য একসাথে চলে আসে। এরকম ভাবে দুইজনের বিয়ে সিন চলে আসে। তারা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল, কারণ তাদের জীবনে খারাপ এন্ডিং আসেনি। এখন তারা দুজনেই নায়িকা হয়ে গেছে। তখনই সেই জায়গায় নোবেলের সিস্টেম আসে আর বলে, তোমরা দুজনেই নোবেলের গল্পকে একেবারে চেঞ্জ করে দিয়েছো, তাই আবারও প্রথম থেকে গল্প শুরু হবে। আবারও প্রথম থেকে শুরু করতে হবে। তাই দুজনেই শকড হয়ে যায় এবং বিয়ে ছেড়ে পালাতে শুরু করে, এবং দুইজনের হাজবেন্ড পেছনে পেছনে যাচ্ছিল দুইজনের ওয়াইফকে ধরতে। এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশেপাশের বাচ্চারা অনেক বেশি চিল্লাচিল্লি করছে, তাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আমার কোনো কিছুই করার নেই।